ওই যে দূরে সবচেয়ে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, যার চূড়াটা মেঘের মধ্যে ঢেকে আছে, ওটাই পরেশনাথ পাহাড়, যেখানে আজ আমরা ট্রেক করে উঠতে চলেছি পরেশনাথ মন্দির দর্শন করার জন্য। ভারতবর্ষের ছোট্ট মিষ্টি রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত এই পরেশনাথ পাহাড় শ্রেণী শুধুই সমগ্র ঝাড়খণ্ডের উচ্চতম পাহাড় নয়, এটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত সবচেয়ে উঁচু পাহাড়ও বটে। এখানে পৌঁছানোর পর এতটাই শান্তি পাওয়া যায় যে তা ওই রোমাঞ্চকর পথের ক্লান্তিকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। আশপাশের জঙ্গল এখানে বেশ ঘন, মানে সূর্যের আলো অব্দি পৌঁছাচ্ছে না। তো ট্রেক শুরু করার আগে এক ঝলক দেখে নেওয়া যাক আমরা এখানে কিভাবে পৌঁছেছি আর কি কি উপায়ে এখানে পৌঁছানো যায়। আমরা আমাদের জার্নিটা বাই রোড কলকাতা থেকে শুরু করেছিলাম, আর গতকাল অন দ্য ওয়ে সবার প্রথমে আমরা ধানবাদের সবচেয়ে সুন্দর ওয়াটারফল ভাতিন্ডা এক্সপ্লোর করি এবং দুপুরের পরে মানে পড়ন্ত বিকেলে তোপচাচি লেকের একটা চক্কর মেরে সন্ধে হওয়ার আগে আগেই মধুবনে পৌঁছই, যেখান থেকে আমাদের পরেশনাথ ট্রেকটা শুরু হবে আর কি। আর এই ছোট্ট মধুবন শহরটার গুগল লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে ওটা ফলো করে সহজেই আপনারা যে কোনো প্রান্ত থেকেই চলে আসতে পারেন। আর যদি বাই ট্রেন আসতে চান তো আপনাদেরকে পরেশনাথ স্টেশনে এসে নামতে হবে। কলকাতা থেকে কোন কোন ট্রেনে করে পরেশনাথ স্টেশনে আসা সম্ভব তার একটা ছোট্ট লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। পরেশনাথ স্টেশনে নেমে এখান থেকে 24 কিলোমিটার দূরত্বের মধুবন শহরে পৌঁছানোর জন্য আপনি বাস বা অটো পেয়ে যাবেন স্টেশনের বাইরেই। মধুবনে থাকার জন্য প্রচুর জৈন ধর্মশালা ও হোটেল আছে, যেখানে একটা রাত কাটিয়ে পরের দিন আর্লি মর্নিং ট্রেক শুরু করাটাই ভালো। হ্যালো, গুড মর্নিং। এখন সকাল 6:30 বাজে আর আমরা এই মধুবনের গেট, মানে যেখান থেকে পরেশনাথ মন্দির ট্রেক শুরু হয়, সেইখানটাতে এসে পৌঁছেছি। আমি, ইমরান, রিপন আর আকাশ, আমরা 4 জন হেঁটে উঠবো। দিব্যেন্দুদা, রমিজ ওরা পরে বাইকে আসবে, কারণ এখানে দুরকমভাবেই উপরে যাওয়া যায়। পরেশনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। যদি কেউ বাইকে যেতে চায় তো বাইক এখান থেকেই পাওয়া যাবে। क्रोध मूर्खता से शुरू होते और पश्चाताप पर खत्म होते। ট্রেক শুরু করে আমরা নিচে থেকে এই অবধি 1 কিলোমিটার এসেছি, আর আশপাশের পরিবেশটাই আলাদা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো, আর একদম নিস্তব্ধ আশপাশ, শুধু কিছু পাখির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আর সুন্দর হাওয়া হচ্ছে, মানে এত সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, বেশ দারুণ লাগছে। আর একটা জিনিস এখানে বলি যে এই ট্রেক রুট দিয়েই এখন আপাতত এই যে কিছু বাইক যাচ্ছে, এই বাইকসগুলো অ্যাকচুয়ালি নিচে যেটা দেখাচ্ছিলাম যে ট্রেক রুট আর বাইকস রুট আলাদা, বাট প্রথম 3 কিলোমিটারের জন্য এই বাইকগুলো এই ট্রেক রুটটাকেই ফলো করছে। তাহলে কি হচ্ছে, ওদের অনেকটা রাস্তা শর্ট হচ্ছে। যদি ওরা ট্রেক রুটটাকে ফলো করে ফের দেন বাইক রুটে ডাইভার্ট হয় তো অনেকটাই শর্ট। হাতি ঝুंड के पास न जाए, वन विभाग को तुरंत बताए। মাঝে মাঝেই শেল্টার বানানো আছে, যাতে বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে এখানে শেল্টার নেওয়া যায়। এই সমস্ত ছোট ছোট জিনিসকে মানে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এগুলো খুব অর্গানাইজড, মানে প্রপারলি মেনটেন্ড। 1.5 কিলোমিটার মতো চলে এসেছি, আর এখন না রাস্তাটা একটু বেশি ইনক্লাইন। এক্স্যাক্ট 2 কিলোমিটার চলে আসার পর এখানে বাদিকে একটা মন্দির দেখতে পাওয়া যাবে, যার নাম শ্রী কালীকুণ্ড তীর্থধাম। জৈন ধর্মাবলম্বীদের জন্য এই পরেশনাথ পাহাড় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে একটি, আর এ ব্যাপারে আমরা ট্রেক করে উঠতে উঠতে একটু অধ্যয়ন আলোচনা করব। একটু এগোলেই এখানে কিছু সাঁওতাল জনবসতি দেখা যাবে। এনারা এই পাহাড়ের আদিবাসিন্দা, যারা এখানে বছরের পর বছর ধরে আছেন। আমরা যেটাকে পরেশনাথ পাহাড় নামে চিনি ওটাকে এনারা বলেন মারাংবুরু। মিড এপ্রিল মানে বৈশাখী পূর্ণিমার রাতে এনারা এই জঙ্গলের মধ্যেই একটা শিকার উৎসব পালন করে থাকেন। অলমোস্ট 3 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকেই রাস্তা ডাইভার্ট হচ্ছে। যেটা বাইকের রাস্তা বলছিলাম সেটা এই দিকটা, মানে ট্রেক রাস্তা ধরে 3 কিলোমিটার আসার পর বাইকের রাস্তাটা যেদিকে ডাইভার্ট হচ্ছে সেটা এই দিক, আর পেছনের এই যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে আমরা উপরের দিকে উঠবো, এবং এখান থেকে আর 6 কিলোমিটার বাকি আছে মানে টপে পৌঁছাতে। আর মোটামুটি 5.5 কিলোমিটার মতো বাকি আছে টপে পৌঁছাতে। তো রাস্তার মাঝে মাঝে এইরকম ছোট ছোট দোকান আছে, যেগুলোতে জল, বিস্কিট, টুকটাক ফাস্ট ফুড এবং লেবুর জল এই সমস্ত কিছু আরামসে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন না হঠাৎ করেই দেখছি মেঘ হয়ে এলো, মানে একটু আগে অবধিও রোদ্দুর ছিল, বাট এখন দেখছি মানে পুরো আশপাশ মেঘে ভরে গেছে। ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে মেঘ, সিরিয়াসলি আলাদাই লাগছে। বৃষ্টি না হলেই দেখি ভালো।
আশপাশের জঙ্গল এখানে বেশ ঘন, মানে সূর্যের আলো অব্দি পৌঁছাচ্ছে না। মেঘ আর রৌদ্রটা এখানে একেবারেই আনপ্রেডিক্টেবল, মানে কখনো রোদ হচ্ছে আবার কখনো মেঘ, যদিও মাঝে মাঝে একটু আধটু রোদ বেরোচ্ছে, বাট কিছু কিছু জায়গাতে সেগুলো জঙ্গলের ভেতর অব্দি এসে পৌঁছাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল। এইরকমই একটা অদ্ভুত সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আমরা এখন ধীরে ধীরে উঠছি উপরের দিকে। বেশ ভাল লাগছে সত্যি কথা বলতে গেলে, কষ্ট বিন্দুমাত্র আমরা এখনো ফিল করিনি। হ্যাঁ, মাঝে মাঝে ঘাম হচ্ছে, আবার সেটা এখানকার ঠান্ডা হাওয়াতে শুকিয়েও যাচ্ছে। তো ধীরে ধীরে এগোতে এগোতে আমরা প্রায় 6 কিলোমিটার চলে এলাম, আর এখান থেকেই রাস্তার দুদিকে ভাগ হচ্ছে, সে বিষয়ে বলছি একটু বাদেই। অসম্ভব সুন্দর জায়গা। এই জায়গাটাতে এরকম কয়েকটা ছোট ছোট মন্দির মতো রয়েছে, আর পাশ থেকেই একটা ছোট্ট জলধারা বয়ে আসছে। এখানকার গাছপালার এই স্ট্রাকচার সবকিছু মিলিয়ে এই জায়গাটা আলাদাই রকমের রোমাঞ্চকর। হ্যাঁ, তো একটু আগে যেটা বলছিলাম রাস্তা দুদিকে ভাগ হওয়ার ব্যাপারে, একটু মন দিয়ে শুনবেন। নিচে থেকে ট্রেক শুরু করে 6 কিলোমিটার চলে আসার পর এখানে রাস্তা যে দুদিকে ডিভাইড হচ্ছে তার একটি সোজা যাচ্ছে পরেশনাথ মন্দিরে, যার দূরত্ব ওই ওয়াই পয়েন্টটা থেকে 3.5 কিলোমিটার। আর অপর যে রাস্তাটা ওটা যাচ্ছে সোজা গৌতম স্বামী মন্দিরের দিকে। তো আমরা এই রাস্তাটাকে অপ্ট করেছি কারণ এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের সুবিধা হবে এটাই, আমরা গৌতম স্বামী মন্দির আর জল মন্দিরটা দেখে পরেশনাথ মন্দিরে উঠতে পারবো। এটাতে সুবিধা হলো যে আমরা একটা সার্কুলার ওয়েতে প্রথমে গৌতম স্বামী মন্দির, ওখান থেকে জল মন্দির হয়ে দেন আমরা পরেশনাথ মন্দির পৌঁছাতে পারবো, এবং পরেশনাথ মন্দিরের কাছ থেকেই বাইক ভাড়া নিয়ে আমরা সহজেই নিচে নেমে যেতে পারবো। আপনি যদি শুধু পরেশনাথ মন্দির ভিজিট করতে চান তাহলে ওই ওয়াই পয়েন্ট থেকে ডান দিকের রাস্তাটা নেওয়াটাই সবচেয়ে বেশি সুবিধাজনক। ওই যে দূরে ওইখানে মধুবন শহরটা, এভাবে এভাবে এই অবধি এসেছি, তা অলরেডি প্রায় 8-8.5 কিলোমিটার হয়েই গেল। তো অবশেষে আমরা পৌঁছলাম গৌতম স্বামী মন্দিরে। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর রয়েছেন, তাদের মধ্যে 20 জন তীর্থঙ্করেরই মোক্ষ লাভ হয়েছিল এই পরেশনাথ পাহাড়ে। আর এই যে সামনে সাদা রঙের ছোট ছোট মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওগুলো এক একটা ওই তীর্থঙ্করদেরই সমাধি। এই স্টকগুলোতে যে ছোট ছোট মন্দিরের মতো রয়েছে ওখানে ওই তীর্থঙ্করদের চরণ পাদুকা রাখা রয়েছে। এখান থেকে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সম্মেদ শিখারজি। জৈন ধর্মাবলম্বীরা এই পরেশনাথ পাহাড়কে ওই নামেই ডেকে থাকেন। আর এই যে গৌতম স্বামী মন্দির, আমরা এই রাস্তাটা দিয়ে উপরে উঠে এসেছি। এবার আমরা এই দিককার এই রাস্তাটা দিয়ে কিছুটা নেমে জল মন্দিরের দিকে যাব। তো এখন গৌতম স্বামী মন্দিরের ওখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, মানে জল মন্দিরের দিকে। जल मंदिर नहीं है। अच्छा अच्छा, और जो है ना, हाँ जल के जैसे साइड में जल है, हाँ हाँ, जल है, और बीच में मंदिर है। अच्छा मंदिर अच्छा। है, मूर्ति है। पूजा सिर्फ ये एक ही मंदिर पे होता बस है। यही मंदिर। वैसे सबसे अच्छा टाइम कौन सा है यहाँ पे सबसे आने अच्छा का? टाइम तो अभी देखो कतरो सावन 7वीं था, हाँ, लगभग मैंने कोई 4-5 हजार आदमी आया। জল মন্দির এই পুরো পরেশনাথ পাহাড়ে এটাই একমাত্র মন্দির যেখানে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করেরই পুজো একসাথে হয়। এই মন্দিরটাকে জল মন্দির এজন্যই বলা হয়, এই মন্দিরটার চারপাশে জল রয়েছে এবং মাঝখানটাতেই মন্দিরটা অবস্থিত। এই যে জলটা রয়েছে এটার উৎস কিন্তু পাহাড়ি ঝর্ণার জল, যেটা সারা বছরই থাকে। এখন মোটামুটি 2টো বাজে, আমরা জল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। প্রেয়ার চলছে ভেতরে, একটুখানি যাওয়ার সুযোগ হয়েছিল, খুব ভালো লাগলো, বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। এবার এখান থেকে বেরোবো। এবার আমাদের এখান থেকে পরেশনাথ মন্দির পৌঁছাতে এখনো প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেক করা বাকি আছে। कितना दूर होगा यहाँ से? 5 मिनट का रास्ता। ওই যে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এইমাত্র পরেশনাথ মন্দিরের টপে এসে পৌঁছালাম। আশপাশটা অসম্ভব সুন্দর লাগছে, মানে হালকা হালকা মেঘ জমে রয়েছে আর তার মধ্যে দিয়ে সূর্যের আলো পড়ছে। ওদিকে দূরে NH2 দেখা যাচ্ছে, আর আশপাশের সমস্ত টিলাগুলো অনেকটাই নিচে এটার থেকে, কারণ এটা সবচেয়ে উঁচুতে, তো সেই জন্যে খুব সুন্দর লাগছে।
পরেশনাথ ভগবান জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 23তম তীর্থঙ্কর ছিলেন, আর উনিই ছিলেন একমাত্র তীর্থঙ্কর যিনি কালীকল্পতরু উপাধি লাভ করেন। জানা যায় 8ম শতাব্দীতে ওনার বারাণসীতে জন্ম, এবং উনি 22তম তীর্থঙ্কর নেমিনাথের শিষ্য ছিলেন। এই মন্দিরের নিচেই একটা পাথর রয়েছে যেখানে উনি তপস্যা করেছিলেন, এবং শ্রাবণ মাসের শুক্লা সপ্তমীর দিন উনি এই পাহাড়েই মোক্ষ লাভ করেন, মানে দেহত্যাগ করেন। আর তাই প্রতি বছর ওই দিনটিতে এখানে প্রচুর মানুষ আসেন। শোনা যায় এই মন্দিরে ওই দিন প্রায় 1 কুইন্টাল লাড্ডুর ভোগ উৎসর্গ করা হয়। এই মন্দিরে কিন্তু পুজো হয় না, শুধুই সন্ধ্যা আরতি হয়। ভিডিওর মধ্যেই পরেশনাথ ভগবানের যে মূর্তিটা আপনারা দেখেছেন সেটা বিবস্ত্র অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি জৈন ধর্মে দুটি ভাগ রয়েছে, একটি হলো শ্বেতাম্বর আর অপরটি দিগম্বর। আর এই ধর্মের অনুগামী পুরুষদের মধ্যে যারা সন্ন্যাস নিতে চান তাদেরকে এ জগতের সমস্ত পার্থিব জিনিসকে ত্যাগ করতে হবে। লোভ, ক্রোধ, হিংসা, নিজের সমস্ত সম্পত্তি সবকিছুই। যারা দিগম্বর তারা এই ত্যাগ করার বিষয়টাকে এতটাই কঠোরভাবে মানেন যে তারা শরীরের বস্ত্রটুকুও ত্যাগ করে দেন। আর যারা শ্বেতাম্বর তারা কেবলমাত্র শরীরে একটা সাদা বস্ত্রই ধারণ করে থাকেন। পরেশনাথ ভগবানকে প্রণাম জানিয়ে এবার এখান থেকে বেরোবো। তবে নিচে নামার আগে কিছু জরুরি কথা বলার আছে। যে বাইকগুলো নিচে থেকে আসে ওগুলো ওই হেলিপ্যাড অব্দি আসে, মানে শেষের এই 1.5 কিলোমিটার রাস্তা আপনি বাইকে এলেও হেঁটে আসতেই হবে। চাইলে আপনি ডুলিতেও আসতে পারেন। वैसे आप लोगों का ये डोली का चार्जेस कितना रहता है? 1 किलो से 49 किलो तक आपको पड़ जाएगा 29 रुपया, अच्छा 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 और 49 से 69 तक आपको पड़ जाएगा 3400 रुपया, अच्छा। और 70 के 100 हो जाएगा तो फिर आपको 5200 रुपया लग जाएगा। वजन के हिसाब से वजन मतलब के सब हिसाब कुछ से। भीड़ ज्यादा है तो भी सेम रेट रहेगा? भीड़ के टाइम कोई निश्चित नहीं है, फिर रेट फुट नहीं चलेगा, फिर जो मांगेगा वो देने। जनरल टाइम पे ये रेट फिक्स रेट है। फिक्स है। वो भीड़ का टाइम ज्यादातर कौन सा टाइम रहता है चाचा? ये दिवाली के टाइम, दिवाली के टाइम सबसे ज्यादा भीड़। सबसे ज्यादा भीड़ हो गया, दिवाली हो गया, हाँ, सबसे छठ ज्यादा पूजा में और दिवाली में सबसे ज्यादा भीड़। আর এবার সবচেয়ে জরুরি কথা বলার, এই যে সবুজে মোড়া প্রকৃতির রূপ আমরা দেখছি, এর যে পিওরিটি এটা না খুব শিগগিরই শেষ হয়ে যাবে যদি আমরা এই ধরনের কার্যকলাপ করতে থাকি। পুরো ট্রেক রুটের অনেক জায়গাতেই আমি এই অবস্থা দেখলাম। এখানে অনেক জায়গাতেই ডাস্টবিন রাখা রয়েছে যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। অনেককেই এটা ব্যবহার করতেও দেখলাম, বাট আমাদের মধ্যে অনেকেই এটা ব্যবহার না করার ভুলটাও করে বসছি। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে একটিও প্লাস্টিক প্রকৃতির কোলে পড়তে দিলে হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে আপনারা জানেনই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।